আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইসরায়েলের একটি যুদ্ধ বিমানকে সিরিয়ার আকাশ থেকে বের করে দিয়েছে তুরস্ক। তুরস্কের এক যুদ্ধ বিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে এবং সে যুদ্ধ বিমান থেকে ইলেকট্রনিক বার্তা দিয়ে প্রথমে বিমানটিকে সতর্ক করা হয়েছে এবং তারপরে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম প্রয়োগ করা হয়েছে সেই বিমানের উপরে এবং ইসরায়েল বাধ্য হয়েছে সিরিয়ার আকাশসীমা ত্যাগ করে ফিরে যেতে। ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রচলিত উপায়ে ধাওয়া করে কিংবা গুলি ছড়ে কিংবা গুলি ছোড়ার হুমকি দিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানকে সিরিয়ার আকাশ থেকে তুরস্ক বের করেনি। তুরস্ক বরং অত্যন্ত আধুনিক একটা প্রযুক্তি ব্যবহার করেছে এবং কোনো রকম গোলাগুলি ছাড়া, মানে প্রচলিত যুদ্ধ ছাড়া আকাশে একটা লড়াই করে ফেললো ইসরায়েলের সঙ্গে এবং সিরিয়ার আকাশের নিয়ন্ত্রণ নিয়ে নিল তুরস্ক। এই যে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমটা কি, এটি বোঝার জন্য সহজ করে আপনাদেরকে বলি। ধরুন কোনো সংরক্ষিত জায়গা রয়েছে, সেখানে মোবাইল জ্যামিং ব্যবহার করা হয়। অর্থাৎ যখন কোথাও কোনো ভিভিআইপি থাকেন তখন সেখানে মোবাইল ফোন কাজ করে না, আপনি ফোনে কথা বলতে পারেন না বা এসএমএস দিতে পারেন না। ঠিক একই রকম একটা প্রযুক্তি সেখানে বিমানের উপরে প্রয়োগ করা হয়। ফলে এই রাডার যে বিমানটিকে চিহ্নিত করতে পারে কন্ট্রোল রুমে বসে, সে বিমানটিকে হয়তো দেখতে পায় না কিংবা আরো অনেক বেশি বিমানের উপস্থিতি দেখতে পায়। কন্ট্রোল রুমের সঙ্গে বিমান যোগাযোগ করতে পারে না, ভুলভাল মেসেজ চলে যায় এবং বিমান লক্ষ্যবস্তু ঠিক মতো চিহ্নিত করতে পারে না। মানে বিমানটা আকাশে উড়ে ভেঙে পড়ে যায় না, কিন্তু সে ঠিক মতো কাজ করতে পারে না। এক ধরনের নিরাপত্তাহীনতা তার তৈরি হয়। এটা হলো ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম বিমানের জন্য এবং এই কাজটি তুরস্ক করেছে ইসরায়েলের যুদ্ধ বিমানের উপরে এবং ইসরায়েলের যুদ্ধ বিমানকে ফিরে যেতে হয়েছে সিরিয়ার আকাশ থেকে। সিরিয়াতে ইসরায়েল অবশ্যই তার প্রভাব বিস্তার করতে চেয়েছে। এই তো কয়েকদিন আগেও সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটা লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল। কেন? তারা বলেছে যে তারা ড্রুজ, যে সেখানে একটা নৃগোষ্ঠী রয়েছে, তাদেরকে রক্ষা করার জন্য এই হামলা করছে। কিন্তু সিরিয়াতে এর আগেও যখন বাশার আল আসাদ দেশ ত্যাগ করতে বাধ্য হয়, সেই সময়টিতেও আমরা দেখেছি যে ইসরায়েল ব্যাপক হামলা করেছে এবং তাদের লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সামরিক জায়গাগুলো এবং এগুলো ডেভেলপ করেছিল ইরান এবং রাশিয়া যৌথভাবে। কারণ বাশার আল আসাদ সরকারের একনিষ্ঠ সমর্থক ছিল এই দুই দেশ এবং সিরিয়াকে ইরানের অক্ষ শক্তির ভেতরে, মানে পক্ষের একটা শক্তির ভেতরে বিবেচনা করা হতো। ডেফিনেটলি বাশার আল আসাদ রাশিয়াতে চলে যাওয়ার পরে সিরিয়াতে ইরানের প্রভাব কমেছে, রাশিয়ার প্রভাব কমেছে এবং ইসরায়েল সেখানে প্রভাব বিস্তার করতে চায়, কিন্তু সত্যিকার অর্থে প্রভাব বিস্তার করে বসে আছে তুরস্ক। এমনকি তুরস্ক সিরিয়ার সঙ্গে একটা সামরিক চুক্তিতে বা সামরিক বন্ধুত্বে যাওয়ারও চেষ্টা করছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এখন হুট করে এসেই কি তুরস্ক এই ইসরায়েলের যুদ্ধ বিমানকে আকাশ সীমা থেকে বের করে দিয়ে আকাশে তার নিজের রাজত্ব তৈরি করে নিল? না, তার আগেও ইসরায়েল এই যে সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করে সেখানে বোমা ফেলে তার নিন্দা জানিয়েছিল তুরস্ক এবং তুরস্ক ইসরায়েলকে এই কাজ করা থেকে বিরত থাকতে বলেছিল। ইসরায়েল বিরত না থাকার কারণে তুরস্ক এই সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করে এই ব্যবস্থা নিল। কোন যুক্তিতে? তুরস্ক যুক্তি দিচ্ছে যে সিরিয়ার এখন যে সময়টা চলছে, এই সময়টা বিভাজন তৈরি করার সময় নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো সিরিয়াকে সহযোগিতা করা, যেন তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং দেশটি যেন ঠিকঠাক মতো ফাংশন করতে পারে। এটি হলো তুরস্কের কথা। কিন্তু ইসরায়েল যে কাজ সিরিয়াতে করছে, বোমা ফেলা, এটিকে তুরস্ক দেখে দেশটিতে বিভাজন তৈরি করার কর্মকাণ্ড হিসাবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে তুরস্ক মোটা দাগে যুক্তরাষ্ট্রের একটা বন্ধু দেশ এবং ইসরায়েলও যুক্তরাষ্ট্রের একটা বন্ধু দেশ। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র তুরস্কে রাখা আছে, অর্থাৎ তুরস্কে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে যেখানে যুক্তরাষ্ট্র তার পারমাণবিক বোমা রেখেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক এই পরিমাণ ভালো। আবার ইসরায়েলের সঙ্গেও যুক্তরাষ্ট্র একসঙ্গে মিলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, ড্রোন তৈরি করে, ক্ষেপণাস্ত্র তৈরি করে এবং ইসরায়েলকে
যুক্তরাষ্ট্র বছরে $4 বিলিয়ন সামরিক সহযোগিতা দেয়। এটি যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো দেশকে দেয়া সামরিক সহযোগিতার সর্বোচ্চ পরিমাণ এটি দিয়ে থাকে। এখন যদি আপনারা তুলনা করতে চান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ক কার সম্পর্ক একটু বেশি কাছের, তাহলে ডেফিনেটলি সেটি ইসরায়েল। কারণ এরদোয়ান সরকারের বেশ কিছু সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা বিবর্ণ হয়েছে। বিশেষ করে এরদোয়ান রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছিলেন, যা যুক্তরাষ্ট্রের ঠিক খুব যে মনমতো হয়েছে তা নয়। এখন তাহলে এই যে ঘটনা ঘটলো, সেই ঘটনা ওই অঞ্চলের আধিপত্য বিস্তারের জন্য ইসরায়েলের সঙ্গে তুরস্কের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়ে গেল। এখন যদিও গোলাগুলি হয়নি, যুদ্ধ তৈরি হয়নি, আকাশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে অত্যন্ত উচ্চ ধরনের ভালো প্রযুক্তি বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু তারপরেও এই শঙ্কা কি তৈরি হচ্ছে যে ওই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনা আরো বাড়তে পারে এবং ওই অঞ্চলকে আরেকটু বেশি অস্থিতিশীল করে তুলতে পারে। আপনাদের কি মত, সুপ্রিয় দর্শক? কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকুন যেখানেই থাকেন না কেন।